আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা সেন্ট্রিফিউগাল পাম্পের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ নিয়ে ডিসকাস করেছিলাম। তো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হচ্ছে একটা পার্টিকুলার সেন্ট্রিফিউগাল পাম্প যারা ডিজাইন করেন, যারা ম্যানুফ্যাকচার করছেন, ম্যানুফ্যাকচারাররা তারা ওই পার্টিকুলার পাম্পের একটা নির্দিষ্ট রোটেশনে যখন রোটেট করে এই কার্ভগুলো ডেভেলপ করেন, যে কার্ভগুলোর মধ্যে একটা হচ্ছে হেড কিউ কার্ভ, যে কতটুকু হেড পাম্প ডেভেলপ করতে পারে, সেটা ডিসচার্জ রেটের সাথে কিভাবে চেঞ্জ হয়, ভ্যারি করে সেটা। তারপর হচ্ছে এফিসিয়েন্সি ভার্সেস কিউ কার্ভ বা ডিসচার্জ কার্ভ, যেখানে পাম্পের এফিসিয়েন্সি ডিসচার্জ রেটের সাথে ভ্যারি করে। আরেকটা হচ্ছে পাম্পের যে পাওয়ার রিকোয়ারমেন্ট বিএইচপি, সেটা কিভাবে কিউ এর সাথে সাথে চেঞ্জ হয়। তো এই কার্ভ গুলো হচ্ছে একজন ম্যানুফ্যাকচারার সেট করে, কিন্তু সেখান থেকে আমরা যেটা দেখি, আমাদের যে রিকোয়ার্ড ক্যাপাসিটির পাম্প দরকার, সেই রিকোয়ার্ড ক্যাপাসিটির পাম্প গুলোর মধ্যে বাজারে যে কমার্শিয়ালি অ্যাভেলেবল যে পাম্প গুলো থাকবে, সেগুলো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ গুলো আমাদের চেক করতে হবে পাম্প সিলেকশনের সময়। এবং আমরা দেখবো যে আমাদের যে অপারেটিং কিউ এবং অপারেটিং এইচ, যখন আমরা পাম্পকে অপারেট করব, অবশ্যই আমাদের সেটার যেই কতটুকু হেড ডেভেলপ করতে হবে সেটা আমাদের নোম থাকবে, যদি আমাদের পাইপিং অ্যারেঞ্জমেন্টের ইন ডিটেইলস আমাদের জানা থাকে। তো অপারেটিং এবং কত ফ্লো রেটে পানিটাকে সাপ্লাই করতে হবে সেটাও আমাদের জানা থাকে। তো আমাদের যদি পাম্পকে কত কিউতে অপারেট করতে হবে এবং কত এইচে অপারেট করতে হবে সেটা জানা থাকে, আমাদের টার্গেট থাকবে আমাদের এমন একটা পাম্প সিলেক্ট করতে হবে যাতে অপারেটিং কিউ আর এইচ এর যে কম্বিনেশন, সে ধরো এই পয়েন্টটা, সেটা যাতে এফিসিয়েন্সি কার্ভ যেটা, সেটার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যে পয়েন্টটা, সেটাতে অথবা তার কাছাকাছি কোনো পয়েন্টে অ্যাটেইন করে অপারেটিং কন্ডিশনটা, সেভাবে আমাদের পাম্প সিলেকশনটা করতে হবে। তো এটা হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক্স কার্ভের ইউজটা। ওকে, তো ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আসলে অন্যান্য কিছু পারপাসে ইউজ করা হয়। আমরা এর আগে দেখেছিলাম যে পাম্পকে আমরা অনেক সময় সিরিজে বা প্যারালালে কানেক্ট করতে হয়, এবং সিরিজে কানেকশন কি করতে হয় এবং তার সাথে ক্যাপাসিটি কার্ভের কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা পরে যাওয়ার আগে আমাদের সিরিজে কখন কানেক্ট করব সেটা যদি আমরা দেখি। তোমাদের যদি টারবাইন পাম্পের কথা মনে থাকে, আমি সেন্ট্রিফিউগাল পাম্পের কয়েকটা ক্লাসিফিকেশন দেখেছিলাম, তার মধ্যে একটা ছিল টারবাইন পাম্প। এই পাম্পটা এখানে যেটা হচ্ছে যে একটা ভার্টিক্যাল শ্যাফটের মধ্যে অনেকগুলো ইম্পেলার এবং কেসিং এর যে সেটটা, ইম্পেলার ভেইনের যে সেটটা, সেটা একটার পর একটা সিরিজে কানেক্টেড থাকে। সিরিজে কানেক্টেড মানে কি, পানিটা যখন ফ্লো করবে তখন এইখান থেকে পানিটা ঢুকবে, ঢুকে প্রথমে একটা ইম্পেলার সেটের মধ্যে দিয়ে যাবে, তারপর সেখান থেকে বের হয়ে যাবে, নেক্সট আরেকটাতে যাবে, তারপর আরেকটাতে যাবে, মানে সাকসেসিভ ওয়েতে যাবে। তো এই ধরনের কানেকশন যদি থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে সিরিজে কানেক্টেড পাম্প, যেখানে একটার পর একটা পাম্পিং যে সেটটা, মানে ইম্পেলারের যে সেটটা, সেটা একটার পর একটাতে যাচ্ছে। এই ধরনের পাম্পগুলো হচ্ছে সিরিজে কানেক্টেড পাম্প। আরেকটা হচ্ছে আমাদের আরেক ধরনের পাম্পকে আমরা বলতে পারি হচ্ছে প্যারালালি কানেক্টেড পাম্প। প্যারালালি কানেক্টেড পাম্প বলতে এখানে একটা পাম্পের পরিবর্তে যদি এরকম ভাবে আমাদের দেখি, সে ধরো একটা সাকশন লাইন, কিন্তু সাকশন লাইন থেকে আবার দুইটা সাকশন লাইন বসিয়ে প্যারালালি পাশাপাশি দুইটা পাম্প বসানো আছে, তারপর দুইটা পাম্প থেকে আবার দুইটা ডিসচার্জ পাইপে পানিটা যাচ্ছে, সেই ডিসচার্জ পাইপটা এসে আবার এখানে পানিটা ফ্লো করছে। তো এইভাবে কানেক্টেড পাম্পগুলোকে বলা হয় হচ্ছে প্যারালালি কানেক্টেড পাম্প। প্যারালালি কানেক্টেড পাম্প আর সিরিজে কানেক্টেড পাম্পের ক্ষেত্রে পাম্পের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, যদি প্যারালালি কানেক্টেড পাম্প এবং সিরিজে কানেক্টেড পাম্প দুইটাই যদি সিমিলার ক্যারেক্টারিস্টিক্স এর কার্ভ হয়, দুটো সিমিলার ক্যারেক্টারিস্টিক্স এর পাম্প হয়, তখন কি হবে, অবশ্যই সিমিলার ক্যারেক্টারিস্টিক্স আসলে হতে হবে যদি আমরা পাম্পকে সাকসেসিভলি সিরিজে কানেক্ট করতে চাই অথবা প্যারালালি কানেক্ট করতে চাই। এমন পাম্পে কানেক্ট করতে হবে যে দুইটা পাম্পই সিমিলার প্রপার্টিজের। এমন করা যাবে না যে একটা পাওয়ার কম বা একটা এক ধরনের আরেকটা আরেক ধরনের, এরকম কিন্তু করা যাবে না। যখনই আমরা সিরিজ হোক প্যারালালি হোক, যেভাবে পাম্পকে কানেক্ট করি না কেন, অবশ্যই বোথ পাম্পের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু সিমিলার হতে হবে। তো যদি সিমিলার হয়, সিরিজে কানেক্টেড পাম্পের যেই পাম্পের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সিরিজে কানেক্ট করলে এটা কিভাবে চেঞ্জ হয়, শুধুমাত্র হেড কিউ কার্ভটা এখানে দেখানো হয়েছে। হেড কিউ কার্ভে দেখো এই যে ডটেড লাইন দিয়ে দেখানো আছে, সেখানে হচ্ছে একটা পাম্পের যদি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এরকম শেপের হয় একটা পাম্পের, সেরকম যদি দুইটা পাম্প আমরা সিরিজে কানেক্ট করি, তাহলে দেখো কার্ভটা শিফট হয়ে উপরের দিকে উঠে চলে আসছে এবং এটার শেপটা চেঞ্জ হয়ে এরকম হচ্ছে। এন্ড পয়েন্টটা এখানে একই থাকছে, শুধুমাত্র এখানে এসে ডাবল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস একটা পাম্পের যে ম্যাক্সিমাম হেড অ্যাটেন্ড করতে পারে, যেটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে আমরা পেতাম, যেটাকে শাট অফ হেড বলা হয়, যখন আমরা দুইটা পাম্প কানেক্ট করব তখন তার যে টোটাল শাট অফ হেড সেটা হয়ে যাবে হচ্ছে 2H, সেটা হয়ে যাবে 2H।
এখানে সিঙ্গেল পাম্পের যেই ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে আমরা যে এইচ পাবো, যখন আমরা দুইটা পাম্পকে কানেক্ট করব তখন দুইটা পাম্পের যে শাট অফ হেডটা থাকবে সেই শাট অফ হেডটা ডাবল হয়ে যাবে, বাট প্রত্যেকটা কন্ডিশনে কিন্তু ডাবল হচ্ছে না। খেয়াল করে দেখতে পাবা যখন এই কিউতে আমরা অপারেট করবো তখন কিন্তু আসলে ডাবল হচ্ছে, তখন কম হচ্ছে। তো এইভাবে করে পাম্পের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা চেঞ্জ হয়ে যায়। যদি এটা সিরিজে কানেক্টেড তিনটা থাকে তখন কি হবে, তখন এই কার্ভটা এরকম ভাবে হয়ে যাবে। এভাবে করে আসলে শিফট করবো, মানে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা সিমিলার যদি ক্যারেক্টারিস্টিক্স একই টাইপের পাম্প হয়, তিনটা আমরা কানেক্ট করি এইভাবে করে, তার হেডটা বেড়ে যাবে। এখন হেডটা বেড়ে যাওয়া মানে কি, এবং আমরা দেখতে পাচ্ছি যে তার কিউটা চেঞ্জ হচ্ছে না। ইভেন তিনটা পাম্পও যদি আমি কানেক্ট করি পাম্পের কিউ চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিনস আমরা সিরিজের পাম্পকে কখন কানেক্ট করব, সিরিজের পাম্পকে তখন কানেক্ট করব যখন আমার একটা পাম্প থাকলেও যে ফ্লো রেটে আমার পানি সাপ্লাই করা দরকার, তিনটা পাম্প থাকলে আসলে ফ্লো রেট চেঞ্জ হচ্ছে না, কিন্তু পাম্পিং হেডটা বেশি দরকার। পাম্পিং হেড মিনস হচ্ছে আমার পানিটাকে অনেক উপরে তুলতে হবে, তখন আমরা একই ক্যাপাসিটির কয়েকটা পাম্পকে সিরিজে কানেক্ট করব এবং সেটার মাধ্যমে আমাদের ডিসচার্জ যে হেডটা, সাকশন হেডটাকে কিন্তু আমরা জানি যে সাকশন হেডটাকে আমরা চাইলেও চেঞ্জ করতে পারি না, এটা 20 থেকে 25 ফিটের মধ্যেই হতে হয়, এর থেকে বেশি কখনোই করা সম্ভব না। কিন্তু ডিসচার্জ হেডটা যদি আমি বাড়াতে চাই বা লিকুইডটাকে যদি আমি অনেক উপরে লিফট করতে চাই, তখন আমরা পাম্পের ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে দেখা যাচ্ছে হেডটা বাড়বে যদি আমরা পাম্পকে সিরিজে কানেক্ট করি। এরপর প্যারালালি যদি কানেক্টেড পাম্প হয় তাহলে তার ক্যারেক্টারিস্টিক কার্ভটা কিভাবে চেঞ্জ হবে। এখানে ডটেড লাইন দিয়ে যেটা দেখানো আছে ভিতরেরটা, এটা হচ্ছে সিঙ্গেল পাম্পের ক্যারেক্টারিস্টিক কার্ভ। তো এখানে দেখানো আছে যে দুইটা পাম্প, সাকশন লাইন থেকে দুইটা পাম্পে পানি যাচ্ছে, তারপর আবার সেখান থেকে দুইটা ডিসচার্জ লাইনে যে আবার কম্বাইনলি একটা পাইপ লাইনে ডিসচার্জ হচ্ছে। দ্যাট মিন্স পাম্পগুলো হচ্ছে প্যারালালি অপারেট করছে। এই ধরনের কেসে যেখানে পাম্পগুলো প্যারালালি কানেক্টেড, তখন পাম্পের যেই হেড কিউ কার্ভটা চেঞ্জ হয়ে দাঁড়ায় এরকম। এখানে এইটুকু ছিল এটা সিঙ্গেল পাম্পের ক্ষেত্রে, তখন এটা যেটা এরকম ছিল, এখন এটা হয়ে গেছে এরকম। এখন যদি তিনটা কানেক্টেড থাকে প্যারালালি সিমিলার পাম্প, তখন এটা শিফট হয়ে যাচ্ছে এইদিকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চেঞ্জ যেটা হচ্ছে, এইচটা ম্যাক্সিমাম যে এইচটা, সেটা একটা পাম্পও প্যারালালি, একটা পাম্প থাকলেও যা, দুইটা পাম্প প্যারালালি কানেক্টেড থাকলেও এইচ যা, তিনটা পাম্প প্যারালালি কানেক্টেড থাকলেও এইচ তাই থাকছে, মানে একই উচ্চতায় পানি তুলতে পারবে বা লিফট করতে পারবে। তাহলে আমি প্যারালালি কানেক্টেড কখন করব, যখন আমাকে ফ্লো রেটটা বেশি অ্যাটেন্ড করতে হবে, মানে বেশি পরিমাণ পানি পার ইউনিট টাইমে যদি আমাদেরকে ফ্লো করাতে হয়, তখন আমাদের একটা পাম্পের পরিবর্তে মাল্টিপল পাম্পকে আমরা প্যারালালি কানেক্টেড করব। সো প্যারালালি কানেকশন হবে যদি আমাদের বেশি ফ্লো রেটে পানি দরকার, আর সিরিজে কানেক্টেড হবে যখন পানিকে আমরা বেশি উপরে তুলতে চাই, তখন আমরা সিরিজে কানেক্ট করব এবং সিমিলার টাইপের পাম্প করব, ইউজ করব, যেখানে ক্যারেক্টারিস্টিক্স কার্ভে চেঞ্জটা হবে এইভাবে। এরপরে যে টপিকসটা সেটা হচ্ছে ক্যাভিটেশন। পাম্পে অনেক ক্ষেত্রেই ক্যাভিটেশন হয়। ক্যাভিটেশন হলে যেই সমস্যাটা হয় সেটা এখানে ছবিতে দেখানো আছে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা সেমি ক্লোজড একটা ইম্পেলার, যেখানে হচ্ছে ইম্পেলার ভেইন গুলো, এখানে তোমরা বুঝতেই পারছো এগুলো হচ্ছে ইম্পেলার ভেইন, অনেকগুলো ইম্পেলার ভেইন আছে। তার পিছনে শুধুমাত্র যেহেতু একটা ক্লোজ প্লেট আছে, এই ধরনের ইম্পেলারকে আমরা বলে থাকি সেমি ওপেন বা সেমি ক্লোজড ইম্পেলার বলে থাকি। আর দুই পাশে যদি বন্ধ থাকে প্লেটের মাধ্যমে তখন হচ্ছে সেটা ক্লোজড ইম্পেলার, আর শুধুমাত্র ইম্পেলার যদি থাকে তাহলে সেটা ওপেন। তো এখানে একটা সেমি ওপেন একটা ইম্পেলার সেট দেখানো আছে, যেখানে কন্টিনিউয়াসলি ক্যাভিটেশন হচ্ছে, এবং ক্যাভিটেশনের কারণে পাম্পের ইন্টারনাল যে পার্টটা সেটাতে কি ধরনের ড্যামেজ হয় সেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে একদমই ইম্পেলার গুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো ক্যাভিটেশন কি আসো এখন, ক্যাভিটেশন তো তোমরা জানোই, ক্যাভিটি হচ্ছে ক্যাভিটি ফর্ম করা। কোন একটা লিকুইড যখন ফ্লো করছে তখন ক্যাভিটেশন হওয়া মানে সেখানে ক্যাভিটি ফর্ম করছে। তো পাম্পের ভিতরে ক্যাভিটি অনেক সময় ফর্ম করে, এখন কখন ফর্ম করবে সেটা একটা কথা, এবং ফর্ম করলে সেটা কি কন্টিনিউয়াসলি ক্যাভিটেশনই ওভাবে থাকবে নাকি হচ্ছে যে সেটা পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে তার স্টেটটা। আমরা এখন দেখি যে ক্যাভিটি বা বাবল ফর্মেশনটা, পাম্পের ভিতরে আসলে ক্যাভিটি যেটা ফর্ম করে সেটা হচ্ছে বাবল ফর্মেশন হয়। দুই ধরনের হতে পারে, একটা এয়ার বাবলও ফর্মেশন হতে পারে, ভ্যাপারাইজড ফর্মেও সেই বাবল ফর্মেশনটা হয়। তো কখন হবে, এখানে একটা সেন্ট্রিফিউগাল পাম্প, সিঙ্গেল একটা সেন্ট্রিফিউগাল পাম্প যেটা টিপিক্যালি হয়, যেটা হরিজন্টাল শ্যাফটের মাধ্যমে অপারেটেড। আমরা এই এন্ডটা দেখতে পাচ্ছি একটা শ্যাফট আছে যেটা পাওয়ার এন্ড, যেখানে একটা মোটর বা ইলেকট্রিক্যাল সাপ্লাই থাকবে, যেই পাওয়ারের মাধ্যমে এই শ্যাফটটা ঘুরতে থাকবে। শ্যাফটটা যখন এদিকে ঘুরবে, আসলে এই রোটেশনটা দেখানো আছে, শ্যাফটটা এদিকে ঘুরবে, তখন এটার ভিতরে যে ইম্পেলারটা আছে, এটা একটা ক্লোজড ইম্পেলার, ইম্পেলার গুলো দেখা যাচ্ছে না, ইম্পেলার ভেইন গুলো দেখা যাচ্ছে না, ইম্পেলার ভেইন গুলোর ভিতরে আছে, তখন এই ইম্পেলারটাও এদিকে ঘুরবে। যখন ঘুরবে তখন কি করবে, একটা সাকশন ফোর্স তৈরি হবে, এদিক থেকে পানিটা সাকশন পাইপের মধ্য দিয়ে চলে আসবে। তো সাকশন পাইপের মধ্য দিয়ে, সাকশন পাইপটা ইম্পেলারের সাথে এমন ভাবে কানেক্টেড থাকে, প্রথমে পানিটা এসে পড়ে হচ্ছে
ইম্পেলার আইতে, ঠিক আছে? তো সাকশন পাইপে যে এরিয়ার মধ্য দিয়ে পানিটা আসে, ইম্পেলার আইতে যখন এসে পড়ে পানির কম্পারেটিভলি ফ্লোয়িং এরিয়াটা কিছুটা বেড়ে যায়। এরিয়া যখনই বেড়ে যাবে, ধরো একটা পানিকে তুমি যদি একটা ওপেন এরিয়ার মধ্যে ছড়িয়ে দাও, তখন কি হবে, পানির প্রেসার কিন্তু সাডেনলি যে লিকুইড ড্রপলেট গুলো থাকবে সেগুলো কিন্তু প্রেসার কমে যাবে। তো সেম কন্ডিশন কিন্তু এখানেও হয়। সাকশন পাইপের মধ্যে একটা লিকুইড বা এখানে ওয়াটারটা আসছে যেটা লিকুইড স্টেটে ছিল, কিন্তু যখন ইম্পেলারের মধ্যে এসে পড়বে, ইম্পেলার আই এর মধ্যে এসে পড়বে, কম্পারেটিভলি লার্জার এরিয়ার মধ্যে চলে আসছে, এবং হঠাৎ করে সাডেনলি এই চেঞ্জ অফ এরিয়ার কারণে লিকুইডের যে প্রেসারটা ছিল সেই প্রেসারটা কমে যাবে, এবং কিছু কিছু ক্ষেত্রে লিকুইডের প্রেসারটা ভ্যাপার প্রেসারের থেকেও কমে যাবে। আশা করি তোমরা ভ্যাপার প্রেসার কি সেটা জানো। প্রত্যেকটা লিকুইডই ভ্যাপারাইজড হয়ে থাকে, সেটা একটা সার্টেন প্রেসার অ্যাটেইন করলে ওই পার্টিকুলার টেম্পারেচারেই কিন্তু ভ্যাপারাইজড হতে পারে। তো কোনোভাবে যদি আমরা লিকুইডের প্রেসারটাকে ভ্যাপার প্রেসার সমান বানিয়ে ফেলতে পারি বা তৈরি করে ফেলতে, তখন লিকুইডটা কি হয়ে যাবে, ভ্যাপারাইজড হয়ে যাবে। তো সেম সিচুয়েশনটা এখানে অ্যারাইজ করতে পারে। আমি আবারও রিপিট করছি, যখন আমরা পাম্পটাকে অপারেট করছি, শ্যাফট ঘুরছে, ইম্পেলার ঘুরছে, সাকশন সাইড থেকে পানি চলে আসছে, সাকশন সাইডে পানিটা কিন্তু লিকুইড স্টেটেই আছে, কিন্তু সাকশন সাইড থেকে যখন ইম্পেলারের মধ্যে এসে পড়বে, তখন এরিয়াটা বেড়ে যাওয়ার কারণে, সাডেন চেঞ্জ হওয়ার কারণে যেটা হয় যে হঠাৎ করে যদি আমরা বড় একটা এরিয়ার মধ্যে লিকুইডটাকে ছড়িয়ে দিই, সিমিলার সিনারিও হবে এখানে। এরিয়াটা বেড়ে যাওয়ার কারণে লিকুইডের যে প্রেসারটা সাকশন সাইডে ছিল, সেই প্রেসারটা এখানে থাকবে না, কিছুটা কমে যাবে। এখন কতটুকু কমবে এটা ডিপেন্ড করবে পাম্পের ডিজাইনের উপরে, বাট কমে যে যদি এরকম হয়, এরকম যদি হয়, সবসময় হবে নট নেসেসারি, যদি এরকম হয় যখন ইম্পেলারের মধ্যে পানিটা এসে পড়ছে এবং প্রেসারটা সাডেনলি ড্রপ করছে, সেই প্রেসারটা সামহাউ যদি লিকুইডের যে ভেপার প্রেসার তার থেকে কমে যায়, তখন কি হবে, লিকুইডটা হচ্ছে ভ্যাপারাইজড হয়ে যাবে। এখন এর মানে কি এই যে যে পানিটা আসছে সাকশন পানিতে পুরো পানিটাই ভ্যাপারাইজড হয়ে যাবে? আসলে তা কিন্তু হয় না। মানে সাকশন সাইডের যে পানিটা সবগুলো লিকুইড মলিকিউলের কিন্তু প্রেসারটা ভ্যাপার প্রেসারের থেকে কমে যায় না, হয়তো কিছু মলিকিউলের, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকটুকুই হয়। তারপর আবার ইম্পেলারের ভিতর দিয়ে পানিটা যাচ্ছে, চারপাশে ছড়িয়ে পড়বে। আমরা সেন্ট্রিফিউগাল পাম্প কিভাবে অপারেট করতে হয় জানি। ইম্পেলার থেকে যখন হাই স্পিডে পানির মলিকিউল গুলো চারপাশে আবার কেসিং এর মধ্যে ছড়িয়ে পড়বে, তখন পানির সাথে যে সমস্ত ভ্যাপার বা এয়ার বাবলস গুলো থাকবে সেগুলোও কিন্তু খুব হাই স্পিডে চারপাশে ছড়িয়ে পড়বে। তো হাই স্পিডে যাওয়ার কারণে এবং ওই সময়টা তখন আবার পানির প্রেসারটা আবার বেড়ে যায়। আবার যখন কারণ হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হয়, সেই ফোর্সটা লিকুইডে ট্রান্সফার হয়, লিকুইডের এনার্জিটা আবার বেড়ে যায় বা প্রেসারটা বেড়ে যায়। এখানে প্রথমে প্রেসার একবার ড্রপ হচ্ছে সাকশন পাইপ থেকে ইম্পেলার আয়ের ভিতর, আবার ইম্পেলার থেকে যখন চারপাশে পানিটা ছড়িয়ে পড়ছে কেসিং এর মধ্যে, তখন আবার প্রেসারটা ইনক্রিজ করে যাচ্ছে। তো তখন যে ভেপার বা এয়ার বাবলস গুলো ফর্ম করেছে সেগুলো আবার কিন্তু সেগুলো ব্রাস্ট করবে, ব্রাস্ট করে ইম্পেলার উপরে এসে যখন কন্টিনিউয়াসলি এই ধরনের কেস হবে, মানে ক্যাভিটেশন ফর্ম হবে এবং বাবল গুলো কলাপস করতে থাকবে ইম্পেলার উপরে, তখন ইম্পেলার গুলো এবং কেসিং গুলো কিন্তু খুব দ্রুতই ড্যামেজ হয়ে যাবে। ড্যামেজ হয়ে যাবে বলতে, যদি আমাদের পাম্প ড্যামেজ হয়ে যায়, পাম্প স্পেশালি যখন লার্জ ইউনিট হয় সেগুলো খুবই কস্টলি, আর তোমরা জানো। তো সেগুলো যদি শুধুমাত্র ক্যাভিটেশনের জন্যই খুব দ্রুত ড্যামেজ হয়ে যায়, তার লাইফ টাইমটা যদি কমে যায়, তখন সেটা আসলে ইফেক্টিভ হবে না আর কি। সো আমাদেরকে এইটা অ্যাভয়েড করতে হবে। ইন অ্যাডিশন, এটা তো একটা যে পাম্পটা ড্যামেজ হয়ে যাচ্ছে, আর যদি খুব বেশি পরিমাণে ক্যাভিটেশন হয় স্পেশালি লার্জার ইউনিট অফ পাম্পে, তখন কিন্তু প্রচুর নয়েজ এবং ভাইব্রেশন হবে, মানে পাম্পটা কাঁপতে থাকে। হ্যাঁ, তো সেটাও কিন্তু অ্যালাউয়েবল না। তো আমাদের যেটা, যখন আমরা অপারেশন থাকে একটা পাম্প, আমরা এক্সপেক্ট করি যে ক্যাভিটেশন আসলে একদম টোটালি অ্যাভয়েড করা কখনোই সম্ভব হয় না, কিন্তু এটাকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে, এবং সেটাকে আমাদের ডিজাইন কন্ডিশন গুলো বা অপারেটিং কন্ডিশন গুলোকে ফিক্স করে অ্যাডজাস্টমেন্ট করে আমাদেরকে এমন ভাবে মেনটেন করতে হবে যাতে পাম্পের ভিতরে ক্যাভিটেশনটা না হয়, যাতে পাম্পটা আমাদের দ্রুত ড্যামেজ যাতে না হয়, সেই জিনিসটা আমাদেরকে অ্যাসিউর করতে হবে। সেটা কিভাবে করা যাবে যে পাম্পে ক্যাভিটেশন যাতে আমরা না হয়, সেটা আমরা নেক্সট স্লাইডটাতে দেখবো। আশা করি ক্যাভিটেশন কি হয় এবং কিভাবে সেটা বাস্ট হয় সেটা তোমরা বুঝতে পেরেছো, সেই মেকানিজমটা, ক্যাভিটেশন কখন হয় এবং কিভাবে এটা ড্যামেজ করতে পারে। এইটা ক্যাভিটেশন হবে কি হবে না, হবে কি হবে না, আমি আবারও বলছি, সেই জিনিসটা আমরা যেই টার্মিনোলজির মাধ্যমে ডিফাইন করে থাকি, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হ্যাঁ পাম্পে ক্যাভিটেশন হতে পারে অথবা নাও হতে পারে, সেই জিনিসটা যে টার্মটা দিয়ে ডিফাইন করা হয় সেটা হচ্ছে নেট পজিটিভ সাকশন হেড। তো নেট পজিটিভ সাকশন হেড যখন আমরা ক্যালকুলেট করি, সেটা দুইটা ভ্যালু আমাদের কনসার্ন থাকে। একটা হচ্ছে অ্যাভেলেবল নেট পজিটিভ সাকশন হেড,
আই মিন আমাদের যে অপারেটিং কন্ডিশনটা থাকে সেখানে নেট পজিটিভ সাকশন হেড কতটুকু অ্যাভেলেবেল আছে সেটা আমরা ক্যালকুলেট করি, আর একটা হচ্ছে নেট পজিটিভ সাকশন হেড রিকোয়ার্ডটা আমরা ক্যালকুলেট করি। তো প্রথমে আমি রিকোয়ার্ডটাতে আসছি। রিকোয়ার্ডটা হচ্ছে এমন একটা নেট পজিটিভ সাকশন হেড যেটা যদি আমি মেইনটেইন করতে পারি আমরা বলতে পারবো যে সেখানে পানিতে ক্যাভিটেশন হবে না। নেট পজিটিভ কিভাবে ক্যালকুলেট করবো সেটাতে আমরা পরে আসছি, বাট নেট পজিটিভ সাকশন হেড রিকোয়ার্ড হচ্ছে যে পরিমাণ নেট পজিটিভ সাকশন হেড মেইনটেইন করলে পাম্পের ভিতরে যে ক্যাভিটেশনটা হওয়ার চান্সটা, লিকুইডটা ক্যাভিটাইজ হওয়ার চান্সটা খুব কম থাকবে, সেই পরিমাণটা হচ্ছে নেট পজিটিভ সাকশন হেড রিকোয়ার্ড। তো এই রিকোয়ার্ডটা আসলে এক একটা পাম্পের ডিজাইনের সাথে সাথে ভ্যারি করে। তো এইটা আসলে কখনোই আমরা চেঞ্জ করতে পারবো না, এটা আসলে ম্যানুফ্যাকচারার বলবে যে কি পরিমাণ নেট পজিটিভ সাকশন হেড রিকোয়ার্ড, যেটা মানে হচ্ছে যে পাম্পের ভিতরে কি পরিমাণ প্রেসার ড্রপ করতে পারে, যেটা আমরা একটু আগে বললাম সাকশন পাইপ থেকে যখন পাম্পের ইম্পেলারে যাবে প্রেসার ড্রপ করবে, আবার ইম্পেলার থেকে যখন বের হয়ে যাবে তখন প্রেসার রেইজ করবে। এই সময়ের মধ্যে এয়ার বাবলস যেগুলো ফর্ম করবে বা ভ্যাপারাইজ হবে সেগুলো কিন্তু হয়ে যাবে, ব্রাস্ট করে যাবে। তো ভ্যাপারাইজ যাতে না হয় পাম্পের ভিতরে ঢুকার পরে, ইম্পেলার আয়ের ভিতরে ঢুকার পরে যাতে ভ্যাপারাইজড হওয়ার চান্স না থাকে, তার জন্য যে পরিমাণ নেট পজিটিভ নেট পজিটিভ সাকশন হেড রিকোয়ার্ডটা হচ্ছে যে পরিমাণ নেট পজিটিভ সাকশন হেড আমরা ক্যাভিটেশনটাকে অ্যাভয়েড করতে যে পরিমাণ মেইনটেইন করতে হবে। তো এটা আসলে কে দিবে, এটা আমরা বের করতে পারবো না, এটা আমাদেরকে দিয়ে দিবে হচ্ছে ম্যানুফ্যাকচারার তাদের পাম্পের যে ডিজাইন সেখান থেকে বলতে পারবে যে কতটুকু নেট পজিটিভ সাকশন হেড মেইনটেইন করলে ইম্পেলার আয়ের ভিতরে যখন লিকুইড প্রবেশ করবে বা এন্টার করবে তখন ভ্যাপারাইজড হবে না। তো আমাদের যে অ্যাভেলেবল নেট পজিটিভ সাকশন হেড সেটা হচ্ছে কন্ডিশন হচ্ছে নেট পজিটিভ সাকশন হেড অ্যাভেলেবল উইল বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু নেট পজিটিভ সাকশন হেড রিকোয়ার্ড, তাহলে আমরা বলতে পারবো যে সেখানে পাম্পে ক্যাভিটেশন হবে না। এখন আসুন নেট পজিটিভ সাকশন হেডটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, মানে যারা রিকোয়ার্ড ক্যালকুলেট করেন তারাই কিভাবে ক্যালকুলেট করেন বা আমরা অ্যাভেলেবলটা কিভাবে ক্যালকুলেট করব। অ্যাভেলেবল নেট পজিটিভ সাকশন হেডটা তোমার টার্মটা শুনে বুঝতে পারছো, এখানে আমরা সাকশন সাইডে পাম্পিং হেডটা ক্যালকুলেট করবো, সাকশন সাইডে, ডিসচার্জ সাইডে না। এখানে ডিসচার্জ সাইড নিয়ে আমাদের কোনো এখানে কোনো সেটা নিয়ে কোনো ইফেক্ট নাই তার। আমাদের সাকশন সাইড বলতে যেখানে এসে পাম্পের সাথে সাকশন নজেলটা কানেক্টেড হচ্ছে। যদি ছবি দেখি, এই ছবিতে এখানে ধরো সাকশনের সাথে এই যে পাম্পটা কানেক্টেড হচ্ছে, এই জায়গাটায় যেখানে সাকশন নজলটা পাম্পের সাথে এসে মিলছে সেই জায়গাটায় টোটাল যে পরিমাণ সাকশন হেড আছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে টোটাল সাকশন হেড। তো সাকশন হেড বা এই পয়েন্টে লিকুইডের যদি আমরা হেড বলি, হেড বলতে কি বোঝা যায়, হেড বলতে আমরা বুঝি যে লিকুইডের প্রেসার হেড আর হচ্ছে তার যে ভেলোসিটি হেড, ইন্টারনাল এনার্জি যেটা আছে সেটার যে ইকুইভ্যালেন্ট হেডটা সেটাকে আমরা প্রেসার হেড হিসেবে ডিফাইন করি, আর ভেলোসিটি হেড। তো আমাদেরকে সাকশন নজলে যেখানে পাম্পের সাথে সাকশন সাইডটা কানেক্টেড হচ্ছে সেই জায়গায় সাকশন হেডটা ক্যালকুলেট করতে হবে, তার থেকে ডিডাক্ট করতে হবে ওই লিকুইডের ভ্যাপার প্রেসার যেটা আছে সেটা ডিডাক্ট করতে হবে। এই পয়েন্টে পানিতে কতটুকু হেড আছে সেটা আমরা ক্যালকুলেট করছি, যেটাকে আমরা প্রেসার হেড প্লাস ভেলোসিটি হেড বলছি। তার থেকে ওই পানির, মানে আমরা যদি পানি দিয়ে পাম্প করি, পানির যে ভেপার প্রেসারটা সেটার যে ইকুইভ্যালেন্ট হেডটা ভিপি ওভার রো জি, এটাকে ডিডাক্ট করলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে নেট পজিটিভ সাকশন হেড। তাহলে এখান থেকে বিয়োগ করলে আসলে কি পাচ্ছি সেটা যদি আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি, যে এটা হচ্ছে পাম্পিং, মানে এই পয়েন্টে লিকুইডের টোটাল হেড। আমি যদি এখানে পয়েন্টটাকে কি দিয়ে ডিফাইন করেছি না, 0.2 দিয়ে, 0.2 তে টোটাল যেই হেডটা প্রেসার হেড আর ভেলোসিটি হেড, এটা হচ্ছে টোটাল সাকশন হেড সাকশন সাইডে, পাম্পের সাকশন সাইডে, আর তার থেকে বিয়োগ দিচ্ছি হচ্ছে ভ্যাপার হেডটা। হ্যাঁ, এটাকে বাদ দিলে আসলে যেটা থাকছে এক্সেস অফ ভ্যাপার প্রেসার, তার ইকুইভ্যালেন্ট হেডটা থাকছে। দ্যাট মিনস ভ্যাপার প্রেসারে যে, মানে যে প্রেসারে পানিটা ভ্যাপারাইজড হয়ে যায় তার থেকে লিকুইডে সাকশন সাইডে কতটুকু প্রেসার বেশি আছে সেই জিনিসটা কিন্তু আমরা এখানে ক্যালকুলেট করছি। সো ধরো এটা একটা থাকলো, যে এটা থাকলো 5 ফিট। 5 ফিট আসলে কিন্তু কোনো এনার্জি না, তোমরা জানো যে এটা 5 ফিট বলতে বোঝাচ্ছে তার ইকুইভ্যালেন্ট যে পরিমাণ এনার্জি সেটা হচ্ছে 5 ফিট ওয়াটার কলামের ইকুইভ্যালেন্ট এনার্জি সমান। তো 5 ফিট যদি হয় এটা মানে কি, নেট পজিটিভ সাকশন হেড অ্যাভেলেবেল আমি ক্যালকুলেট করলাম, করার পরে এটা তো আমরা যে পাবোই, এটা অবশ্যই লিকুইড টু লিকুইড ভ্যারি করবে, প্রত্যেক লিকুইডের ভ্যাপার প্রেসার কিন্তু একরকম না, সেখান থেকে আমরা বের করতে পারবো। আর এইটা আমরা ক্যালকুলেট করতে পারবো আমাদের সিস্টেম থেকে 0.2 তে
প্রেসার হেড এবং ভেলোসিটি আমরা ক্যালকুলেট করব। তো ক্যালকুলেট করে সে আমরা পেলাম যে এটার ভ্যালু হচ্ছে 5 ফিট। এখন এটাকে কি মিন করে, মানে এটার সিগনিফিকেন্সটা কি? এটার সিগনিফিকেন্সটা কি? নেট পজিটিভ সাকশনের 5 ফিট মানে হচ্ছে এখানে যে প্রেসারটা এই পয়েন্টে অ্যাভেলেবেল আছে পয়েন্ট 2 তে, সেটা ভ্যাপার প্রেসারের থেকেও যে পরিমাণ প্রেসার ভ্যাপার প্রেসার থেকে অবভিয়াসলি বেশি আছে। পজিটিভ ভ্যালুই মানে হচ্ছে এখানে ভ্যালুটা হচ্ছে পজিটিভ ভ্যালু ইন্ডিকেট করছে ভ্যাপার প্রেসার থেকে বেশি আছে। যদি ভ্যাপার প্রেসার থেকে আসলে এই দুইটা সামেশন কম হতো, এই দুইটার সামেশন, তাহলে কি হতো? তাহলে আসলে সাকশন পাইপে কোনো লিকুইডই থাকতো না, সেটা পুরোটাই হচ্ছে ভ্যাপারাইজড স্টেটে থাকার কথা, তাই না? এটা তো আশা করি বুঝতে পারছো যে টোটাল যদি লিকুইডের এই হেডটা ভ্যাপার প্রেসারের থেকেই কম থাকতো তখন কি হতো? তখন কিন্তু আসলে লিকুইড স্টেটে এটা থাকার কথা না, সেটা কিন্তু ভ্যাপারাইজড হয়ে যেত। তো অবশ্যই নেট পজিটিভ সাকশন হেডের এই ভ্যালুটা আমরা যদি ক্যালকুলেট করি একটা পজিটিভ ভ্যালু পাবো। পজিটিভ ভ্যালুটা সে যদি 5 ফিট হয়, সেটা কি মিন করছে আমি সেটা বোঝানোর চেষ্টা করছি, যদি বুঝতে না পারো জিজ্ঞাসা করবে। সেটা হচ্ছে যে ভ্যাপার প্রেসারে যতটুকু এনার্জি মানে ভ্যাপারাইজড হতে যতটুকু এনার্জি লাগে তার থেকে এক্সেস আছে যে এনার্জিটা, সেটার ইকুইভ্যালেন্ট হাইট হচ্ছে 5 ফিটের সমান। তো এখানে কিছুটা প্রেসার কিন্তু ভ্যাপারের প্রেসারের থেকে বেশি আছে। তাহলে ফাইন, তাহলে সমস্যা কি? আমাদের তো 1 ফিট থাকলেও তো হবে, মানে জাস্ট পজিটিভ একটা ভ্যালু থাকলেও তো হবে। আসলে তা হয় না। কেন হয় না? কারণ এই জায়গাতে মানে সাকশন সাইড, আমি অন্য কালার দেখতে, এই জায়গাতে এখানে ধরো 5 ফিট নেট পজিটিভ সাকশন হেড আছে, টোটাল সাকশন হেড না, আমি বারবার বলছি টোটাল সাকশন হেড বলতে জাস্ট প্রেসার এবং ভেলোসিটি হেড, আমি সেখান থেকে কিন্তু ভ্যাপার প্রেসারটা বাদ দিচ্ছি। নেট পজিটিভ সাকশন হেড 5 ফিট থাকলো, কিন্তু যখনই এটার ভিতরে ঢুকবে, ইম্পেলার আই এর ভিতরে ঢুকবে, তখন প্রেসার কিন্তু আগের মতো এখানে যা ছিল তা থাকবে না। তখন এই যে 5 ফিট এক্সট্রা এনার্জি থাকছে এক্সেস অফ ভেপার প্রেসার, তখন হয়তো এটা ইনসাফিসিয়েন্ট হতে পারে ওই প্রেসার ড্রপটাকে অ্যাকোমোডেট করতে গিয়ে। তখন যেটা হবে যে 5 ফিটের থেকেও বেশি এনার্জি লস হয়ে যেতে পারে এইখান থেকে এই পর্যন্ত পৌঁছাতে। আর 5 ফিটের থেকে যদি বেশি এনার্জি লস হয়ে যায়, তার মানে হচ্ছে ইম্পেলার আই এর মধ্যে ঢুকলে বেশ কিছু ফ্লুইডেরই যেই প্রেসারটা সেটা ভ্যাপার প্রেসারের থেকেও কমে যাবে। ভ্যাপার প্রেসারের থেকে কমে যাওয়াই মানে হচ্ছে সেটা ভ্যাপারাইজ হয়ে যাবে, সেখানে ক্যাভিটি ফর্ম হবে, ক্যাভিটি ফর্ম করলেই পাম্পের ড্যামেজ হবে। তাহলে এই ভ্যালুটা আমরা যত বেশি রাখা যাবে, এই ভ্যালুটা তত বেশি। দ্যাট মিনস তখন প্রেসার ড্রপ হওয়ার পরেও এনাফ প্রেসার ফ্লুইডের মধ্যে অ্যাভেলেবেল থাকবে, সেটা ভ্যাপার প্রেসারের থেকেও অনেক বেশি থাকবে। তখন আর ভ্যাপারাইজড হওয়ার রিস্কটা কম থাকবে। তো নেট পজিটিভ সাকশনের আসলে অ্যাভেলেবেল যত বেশি হয় ততই ভালো। তো এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? এটা ক্যালকুলেশন করা খুবই সহজ। আমরা সিস্টেম থেকে ইজিলি ক্যালকুলেট করতে পারি। যদি আমাদের সোর্স রিজার্ভয়ারটা কোথায় আছে, সেটার যেই উপরে যে ওয়াটার সারফেসের এলিভেশন আমাদের জানা থাকে, সেটা যদি জানা থাকে, পাম্প কোথায় আমরা বসাবো এইটা এবং পাম্পের সেন্টার লাইনের লোকেশন কোথায় সেটা যদি আমাদের জানা থাকে, আমরা কিন্তু ইজিলি পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 এই দুটো পয়েন্টের মধ্যে যদি বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করি, বার্নৌলিস ইকুয়েশন তো তোমরা সবাই জানো, সেটা যদি আমরা অ্যাপ্লাই করি সেখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব। তো বার্নৌলিস অ্যাকর্ডিং টু দ্য বার্নৌলিস ইকুয়েশন, এখানে হচ্ছে প্রেসার হেড মানে P1 স্কয়ার বাই 2 P1 স্কয়ার বাই রো জি, P1 by rho g plus V1 square by 2g plus Z1 equal to will be P2 by rho g plus V2 square by 2g. তো এখানে যে P1, এখানে যে প্রেসারটা যেহেতু সারফেসে ওয়াটার সারফেসে প্রেসারটা হবে, আমরা জানি যে এটা অ্যাটমসফেরিক প্রেসারে সমান হবে। তাহলে আমি P1 জানি, আর V1 কত, এই পয়েন্টে কিন্তু পানির কোনো ভেলোসিটি নেই, পানি এখানে কিন্তু স্ট্যাটিক কন্ডিশনে আছে, পানি তখন স্থির থাকছে, এখানে এটা পানি ফ্লো করছে পাইপলাইনের মধ্যে। যেহেতু স্ট্যাটিক কন্ডিশনে থাকছে, তাহলে V1 ভেলোসিটি 1 হবে হচ্ছে 0। P1 জানি, V1 জানি। আর যদি আমাদের পাইপিং অ্যারেঞ্জমেন্টে আমি এই হাইটটা জানি, মানে তুমি যখন পাম্প সেট করতে যাবে এই কোথা থেকে কতটুকু তুলতে হবে সাকশন হেডটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমি Z1 জানি। এখান থেকে কিন্তু এই দুইটার সামেশন আমরা ইজিলি বের করতে পারি, এই প্রেসার এবং এই এলিভেশন থেকে। এটা আমরা ক্যালকুলেট করতে পারি একটা সিস্টেমের জন্য, কিন্তু ক্যালকুলেট করার পরে আমাদের টার্গেট থাকবে নেট পজিটিভ সাকশনের অ্যাভেলেবলটা যত বেশি সম্ভব রাখা যায় তত ভালো। যত বেশি রাখবো তত পাম্পে ক্যাভিটেশন হওয়ার চান্স তত কম। এখন কতটুকু রাখতে হবে সেটা কার সাথে কম্পেয়ার করব? সেটা কম্পেয়ার করব হচ্ছে নেট পজিটিভ সাকশনের রিকোয়ার্ড এর সাথে। রিকোয়ার্ড হচ্ছে একটা ম্যানুফ্যাকচারার যারা তৈরি করবে পাম্পটা, তারা বলে দিবে যে হ্যাঁ তোমার 2 ফিট অ্যাভেলেবেল যদি থাকে নেট পজিটিভ সাকশন হেড, তাহলেই সেখানে আর ক্যাভিটেশন হবে না। তাহলে আমাদের 2 ফিটের থেকে বেশি রাখলেই আমরা বলতে পারবো যে ক্যাভিটেশন হবে না। কিন্তু যদি কোনো পাম্প থাকে যে সেখানে প্রেসার ড্রপটা সাকশন সাইড থেকে
ইম্পেলারে অনেক বেশি হবে, তখন দেখা যাবে নেট পজিটিভ সাকশনের রিকোয়ার্ড এর ভ্যালুটাও কিন্তু বেশি হবে, তখন আমাদের অ্যাভেলেবেলও কিন্তু বেশি রাখতে হবে। তো রিকোয়ার্ড যত বেশি হবে আমাদের জন্য কিন্তু ক্যাভিটেশন অ্যাভয়েড করা তো তত কঠিন হবে। তো আমরা কি করতে পারি, ধরো অ্যাভেলেবেলটা কিন্তু আমি চেঞ্জ করতে পারছি না, ধরো আমার পাইপিং অ্যারেঞ্জমেন্ট সবকিছু ফিক্স করা হয়ে গেছে, আমি অ্যাভেলেবেল আমি দেখে বের করলাম যেটা 5 ফিট, কিন্তু আমি পাম্প সিলেকশন করতে গিয়ে দেখলাম একটা পাম্পের নেট পজিটিভ সাকশনের রিকোয়ার্ড হচ্ছে 6 ফিট, তাহলে কি আমি পাম্পটা সিলেক্ট করবো? কখনোই না, কারণ আমাদের বলাই হচ্ছে যে 6 ফিট মিনিমাম লাগবে যদি ক্যাভিটেশন অ্যাভয়েড করতে চাই। তাহলে আমাদের অ্যাভেলেবেল হচ্ছে 5 ফিট, সেখানে তো আমি কিছু করতে পারবো না। তাহলে সেখানে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে এই ভ্যালুটাকে সামহাউ, যদি আমাকে ওই পাম্পটাই কিনতে হয়, যদি অল্টারনেট থাকে আমরা অবশ্যই লোয়ার রিকোয়ার্ড নেট পজিটিভ সাকশনের কোনো পাম্প কিনবো, আর যদি অল্টারনেট না থাকে তখন আমরা উল্টাটা করব, আমাদের যদি এই ভ্যালুটাকে আমরা ছোট করতে না পারি তখন এই ভ্যালুটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। তখন যদি 5 ফিটে এনাফ না হয় আমাকে কি করতে হবে, এই এই সেটিংটা চেঞ্জ করতে হবে, স্পেশালি এই ভ্যালুটা P1 তো আমরা চেঞ্জ করতে পারবো না, তখন আমাদের Z1টা চেঞ্জ করতে হবে। Z1টা বলতে আমাদের পাম্পিং যে হাইটটা, এখানে যে হাইটটা, তখন আমি পাম্পটা এখানে না বসে যদি আরেকটু বসাই তখন Z1টা চেঞ্জ হবে। এইভাবে করে মানে পাম্পিং অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করে আমরা কিন্তু নেট পজিটিভ সাকশনের অ্যাভেলেবেলকে অ্যাডজাস্ট করতে পারি। তবে সেটা খুব বেশিও করার সুযোগ থাকে না, কত অল্প সামান্য কিছু পাম্পের পজিশনটা চেঞ্জ করে এটাকে সামান্য কিছু চেঞ্জ করা যায়। তো বেটার অপশন হচ্ছে আমরা এমন পাম্প সিলেকশন করব যে যেই পাম্পের নেট পজিটিভ সাকশন হেড রিকোয়ার্ড এর ভ্যালুটা যত কম থাকে আমাদের জন্য পাম্পের ক্যাভিটেশন অ্যাভয়েড করাটা তত সহজ হবে। ঠিক আছে, তো নেট পজিটিভ সাকশন হেড অ্যাভেলেবেলকে সবসময় বেশি রাখতে হবে, যেটা আমরা এই মেথডে ক্যালকুলেট করব। ইভেন রিকোয়ার্ড যারা ডিজাইন করে তারাও বিভিন্ন ভাবে বিভিন্ন কন্ডিশনে একইভাবে নেট পজিটিভ সাকশন হেড অ্যাভেলেবেলটা বের করে এবং সেখান থেকে রিকোয়ার্ড ভ্যালুটাকে সেট করে দেন। আমাদের অবজেক্টিভ থাকবে আমাদের সিস্টেমের অ্যাভেলেবেল নেট পজিটিভ সাকশন হেড রিকোয়ার্ডের থেকে যদি বেশি থাকে তাহলে পাম্পের ভিতরে ক্যাভিটেশন হবে না বা নয়েজ হবে না, পাম্প ড্যামেজ হওয়ার রিস্কটাও ডিউ টু ক্যাভিটেশন ড্যামেজ হওয়ার রিস্কটাও কিন্তু অনেক কমে যাবে, পাম্পের এফিসিয়েন্সিও আমরা সবসময় বেশি পাবো। তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স যখন আমরা পাম্প সিলেকশন করবো। তো আমি কয়েকটা কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ডিসকাস করেছি, তোমরা ফার্দার যখন কেউ যদি পাম্প কিনতে যাও চয়েস করতে যাও তোমাদের যদি সে স্কোপ থাকে তাহলে আশা করি সেগুলো মাথায় রাখবে। একটা হচ্ছে পাম্পের ক্যাপাসিটি যদি একটাতে না হয় তখন আমরা মাল্টিপল পাম্প কিনতে পারি, সেটা সিরিজে কানেক্ট করব নাকি প্যারালালি কানেক্ট করব সেটা আমাদের রিকোয়ারমেন্টের উপরে ভ্যারি করবে। সিরিজে কানেক্ট করব যদি আমি হেড বাড়াতে চাই, উপরে বেশি তুলতে চাই, যদি আমরা ফ্লো রেট বাড়াতে চাই প্যারালালি কানেক্ট করব। এরপর আসবো অবশ্যই আমাদের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখতে হবে যে আমাদের অপারেটিং কন্ডিশনটা যাতে এফিসিয়েন্সি পয়েন্টের হাইয়েস্ট এফিসিয়েন্সি বা পিক এফিসিয়েন্সি পয়েন্টের কাছাকাছি হয়, আমরা যাতে এফিশিয়েন্টলি পাম্পটা অপারেট করতে পারি সেটা সেই রকম পাম্প সিলেকশন করতে হবে। এবং অবশ্যই আমাদের যেই সিস্টেম সেই সিস্টেমের যে নেট পজিটিভ সাকশনের অ্যাভেলেবেল সেটা আমরা যে পাম্পটা কিনছি সেটার যে রিকোয়ার্ড নেট পজিটিভ সাকশনের তার থেকে বেশি হতে হবে। যদি এটা ইনশিওর করা যায় তাহলে পাম্পে ক্যাভিটেশন হবে না, পাম্পের লং টাইম আমরা সার্ভিস পাবো এবং সেখানে এফিসিয়েন্সি আমরা বেশি পাবো। এই জিনিসগুলো মোটামুটি হচ্ছে বেসিক জিনিস যেগুলো আমরা একটা পাম্প সিলেকশনের সময় স্পেশালি সেন্ট্রিফিউগাল পাম্প সিলেকশনের সময় আমাদের এই কনসিডারেশন গুলো রাখতে হবে। এখানে এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে পাম্প এন্ড পাম্প মেশিনারিজ। আমি পরের যে চ্যাপ্টারটা সেটা একটু আজকে শুরু করছি। এরপরের যে আমরা টপিকসটা বা চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটা আসলে আমরা যদি ওয়াটার সাপ্লাই সিস্টেমের পুরো এলিমেন্ট গুলো একটু যদি আবার রিকল করো, তোমাদের নিশ্চয়ই আশা করি খেয়াল আছে যে ওয়াটার সাপ্লাই সিস্টেমের 4টা মেজর এলিমেন্ট। একটা হচ্ছে সোর্স, এটা সারফেস ওয়াটার অথবা গ্রাউন্ড ওয়াটার, সেটা কিভাবে সিলেক্ট করতে হয় বাই দিস টাইম আমরা জানি। এরপরে হচ্ছে সোর্স থেকে আমাদের কালেকশন করতে হবে, কালেকশন সিস্টেম। তো আমি সারফেস ওয়াটার কালেকশন সিস্টেম করিয়েছি, ওয়াকিল স্যার তোমাদের সমস্ত গ্রাউন্ড ওয়াটার সিস্টেমটা কভার করছেন, তাহলে তোমরা এটা জানো যে কালেকশন কিভাবে করতে হয়, কি কি কনসিডারেশন থাকবে। এবং কালেকশনের জন্য একটা পার্ট হচ্ছে পাম্প আমাদের লাগেই, সোর্স থেকে পরবর্তী ইউনিট পর্যন্ত ট্রান্সফার করার জন্য আমাদের পাম্প লাগছে, সেটাও আমরা কভার করেছি। নেক্সট এলিমেন্ট যেটা আমাদের সোর্স থেকে পানি কালেক্ট করে পাম্পিং করে সেটাকে নিয়ে যেতে হবে নেক্সট ট্রিটমেন্ট প্ল্যান্টে। আমরা যখন একটা ওয়াটার সাপ্লাই
মানে একটা সিস্টেমে যেখানে ইন্ডিভিজুয়াল কনজিউমার পর্যন্ত পানি সাপ্লাই করা হচ্ছে, সেটাকে আমরা উইদাউট ট্রিটমেন্ট পানিকে কিন্তু সাপ্লাই করতে পারবো না। সেটা ট্রিটমেন্টের এক্সটেন্ট কতটুকু হবে, কম হবে না বেশি হবে, কোয়ালিটি কিরকম হবে, সেটা ডিপেন্ড করবে, সেটা ভ্যারি করতে পারে, কিন্তু আমাদের ট্রিটমেন্ট করতেই হবে। তারপর সেটাকে আমরা ডিস্ট্রিবিউট করবো ইন্ডিভিজুয়াল কনজিউমার পর্যন্ত পৌঁছানোর জন্য। তো ট্রিটমেন্ট প্ল্যান ডিজাইনের আমরা এর পরের চ্যাপ্টারে দেখবো, বাট ট্রিটমেন্ট প্ল্যান ডিজাইনের আগে ট্রিটমেন্ট প্ল্যান কিন্তু আমরা সব ক্ষেত্রে, মানে আমি যদি ঢাকা শহরে একটা ট্রিটমেন্ট প্ল্যান সেট করি ঢাকা শহরে পানি সাপ্লাই করার জন্য, সেটা একরকম হবে। ইভেন ঢাকাতেও সব জায়গায় কিন্তু ট্রিটেড ওয়াটার সাপ্লাই করা হচ্ছে না। কারণ কি? কারণ যে সোর্স অফ ওয়াটারটা যেটাকে ট্রিটমেন্ট করছে সেটা কিন্তু সব জায়গায় এক না, যে পানিটাকে সাপ্লাই করছে সেটা কিন্তু সব জায়গায় এক না। তাহলে ট্রিটমেন্ট প্ল্যান তুমি কিভাবে ডিজাইন করবে, তোমার ট্রিটমেন্ট প্ল্যান্টের ইউনিট গুলো কি কি হবে, সেটা কিন্তু ডিপেন্ড করবে যেই সোর্স থেকে আমরা ওয়াটারটা কালেক্ট করছি, যেই র ওয়াটারটা বা ইনটেক ওয়াটারটা ট্রিটমেন্ট প্ল্যান্টে আসছে, সেই পানির কোয়ালিটির উপরে। তো ট্রিটমেন্ট প্ল্যান ডিজাইন করার আগে আসলে আমাদের দেখতে হবে আমাদের সোর্স থেকে যে কালেক্টেড ওয়াটার, ইদার সারফেস ওয়াটার হোক, গ্রাউন্ড ওয়াটারই হোক, যেই টাইপেরই হোক না কেন, ওই সোর্সের যেই পানির কোয়ালিটি সেটাকে আমাদেরকে অ্যাসেস করতে হবে। সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি কোনটাকে আমাদের ইমপ্রুভাইজ করতে হবে, কোনটাকে রিমুভ করতে হবে, কোন ধরনের প্রপার্টিসটাকে চেঞ্জ করতে হবে, সেই অনুযায়ী আমাদের কিন্তু ট্রিটমেন্ট প্ল্যান ডিজাইন করতে হবে। তো তাহলে ট্রিটমেন্ট প্ল্যান্টের আগে আমাদের আসলে জানতে হবে ইনটেক ওয়াটারের কোয়ালিটি, সেটা আগে আমাদেরকে কিন্তু টেস্ট করতে হবে, এক্সামিন করতে হবে, তারপর যে আমরা ট্রিটমেন্ট ইউনিট ডিজাইন করতে পারবো। তো ওয়াটার কোয়ালিটি ইস্যু যখন আসছে, তো ওয়াটার যদি পিওর হতো, দ্যাট মিনস সেখানে কোনো ধরনের ইমপিউরিটিস নাই, তাহলে তো আসলে ট্রিটমেন্ট করা দরকার হতো না। তো আমরা জানি যে যে সমস্ত সোর্সগুলো থেকে আমরা কালেক্ট করি, সোর্স সারফেস ওয়াটার হোক, গ্রাউন্ড ওয়াটার হোক, সেখানে বিভিন্ন ধরনের ইমপিউরিটিস থাকে। তবে ইমপিউরিটিস এর ফর্ম গুলো দুই সোর্সে দুই রকমের হতে পারে, কিন্তু বিভিন্ন ধরনের ইমপিউরিটিস থাকবে যেটাকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। তো আমরা এই ইমপিউরিটিস গুলোকে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করতে পারি। প্রথম যে ক্লাসিফিকেশনটা, সেটার বেসড অন সোর্স অফ অরিজিন, মানে কোথা থেকে আসছে ইমপিউরিটিস গুলো, তার উপর বেস করে আমরা ক্লাসিফাই করতে পারি ইমপিউরিটিস গুলোকে ইনঅর্গানিক এন্ড মিনারেল অরিজিন। মিনারেল আসলে ইনঅর্গানিকের মধ্যেই, বাট মিনারেল স্পেশালাইজ আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হতে পারে, সেজন্য এখানে আলাদাভাবে বলা হয়েছে। ইনঅর্গানিক কন্টেন্ট এবং মিনারেল অরিজিন হতে পারে, অর্গানিক অরিজিন হতে পারে, অর্গানিক ম্যাটেরিয়াল আসতে পারে, লিভিং ইমপিউরিটিস থাকতে পারে। লিভিং ইমপিউরিটিস বলতে হচ্ছে পানির মধ্যে হ্যাঁ ফিশ বা আদার লিভিং অর্গানিজম তো থাকেই, কিন্তু সেটা না। আমরা লিভিং ইমপিউরিটিস বলতে আসলে স্মল সাইজের, মাইক্রোস্কোপিক সাইজের যে সমস্ত লিভিং ইমপিউরিটিস থাকে সেগুলো নিয়ে এখানে বলা হচ্ছে। কারণ স্মল স্কেলে বা মাইক্রোস্কোপিক যে সমস্ত লিভিং অর্গানিজম থাকে সেগুলোকে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, আমরা হয়তো দেখছি যে পানিটা পরিষ্কার, কিন্তু সেটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ডিজিজ তৈরি করতে পারে, এই ধরনের অর্গানিজম থাকতে পারে। তো সেটাও একটা যে লিভিং ইমপিউরিটিস থাকতে পারে। আরেকটা লাস্ট যেটা একটা বলা হয়েছে, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ইমপিউরিটিস। তো রেডিও অ্যাক্টিভ ইমপিউরিটিস আগে হয়তো এটা খুব একটা ইয়া ছিল না, বাট রিসেন্টলি রেডিও অ্যাক্টিভ ইমপিউরিটিসটাও, এটাও খুব ইম্পর্টেন্ট আমাদের ওয়াটার কোয়ালিটি অ্যাসেসমেন্টের জন্য, যে এই ফর্মের ইমপিউরিটিস আছে কিনা সেটাও আমাদের চেক করতে হবে। কারণ অনেক জায়গাতেই কিন্তু বিভিন্ন এনার্জি সোর্স তৈরি হচ্ছে যেখানে তারা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের উপর বেস করে এনার্জি প্ল্যান গুলো করছে। তো সেই প্ল্যান গুলো থেকে যে ওয়েস্ট ওয়াটার জেনারেট হবে, সেটা কি করি আমরা? যে কোনো ধরনের আসলে ওয়েস্ট ওয়াটারকে কোথাও না কোথাও, যে কোনো ওয়েস্ট ওয়াটার, ধরো আমাদের বাসায় যে ওয়েস্ট ওয়াটারটা তৈরি হয়, ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট ওয়াটার তৈরি হয়, বা যেটা বললাম যে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ইউজ করে যে এনার্জি প্ল্যান্টটা, পাওয়ার প্ল্যান্টটা, সেই পাওয়ার প্ল্যান্টটা থেকেও কিন্তু ওয়েস্ট ওয়াটার তৈরি হয়। সেগুলো কোথায় ডাম্প করা হয়? সেগুলো সবগুলোই কিন্তু কোনো না কোনো স্ট্রিমে, সারফেস ওয়াটার বডিতে ডাম্প করা হয় নরমালি, ট্রিট করে অথবা উইদাউট ট্রিটমেন্ট। বাট ডাম্পিংটা কিন্তু সাধারণত আমাদের সারফেস ওয়াটার বডিতে করা হয়। সারফেস ওয়াটার বডিতে যখন আমরা করা হয়, ওই সারফেস ওয়াটার বডিটাই আমরা হয়তো অন্য আরেকজন সেটাকে পানির ব্যবহার হিসেবে, মানে অন্য কাজে, খাবার পানি হিসেবে বা অন্যান্য কাজে সেই পানিটাই ব্যবহার করছে, তখন তো ওই পানির মধ্যে এই রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ড, যেখানে রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ওয়াটার আসছে, সেই রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ড থাকতে পারে। তো সেটাও কিন্তু হতে পারে। এটাও আমাদের খেয়াল রাখতে হবে। যদি এই ধরনের পাওয়ার প্ল্যান্ট কাছাকাছি থাকে, তখন তার চারপাশে যদি সোর্স সিলেকশন করতে হয়, সেখানে যে দেখা যেতে পারে যে রেডিও অ্যাক্টিভ ইমপিউরিটিস থাকতে পারে। নেক্সট ক্লাসিফিকেশনটা হচ্ছে বেসড অন দা ফর্ম অফ প্রেজেন্স। তার মানে পানির মধ্যে কি ফর্মে আছে, কিভাবে আছে পার্টিকেল গুলো, ইমপিউরিটিস, এই যে পার্টিকেল গুলো, সেটা ভাবে আমরা তিন ভাবে ক্লাসিফাই করতে পারি: সাসপেন্ডেড পার্টিকেল, কলোইডাল পার্টিকেল এবং ডিজলভ পার্টিকেল। সাসপেন্ডেড পার্টিকেল টার্মটা শুনে আমরা
আমি তো জানি যে সাসপেন্ডেড মানে যেটা কি ভাসমান অবস্থায় আছে, মানে পানির উপরে যেটা ভেসে থাকবে, সেই ইমপিউরিটিস গুলোকে বলা হচ্ছে সাসপেন্ডেড পার্টিকেল। তো এই পার্টিকেল গুলো সাধারণত সাইজ হয় 1 মাইক্রোমিটার থেকে 50 মাইক্রোমিটার, টিপিক্যালি এই ধরনের সাইজ হয়। এর থেকে যেগুলো বড় সাইজের পার্টিকেল নরমালি সেগুলো কিন্তু পানির মধ্যে ভেসে থাকে না, সেগুলো পানির নিচে ডিপোজিটেড হয়ে যায়। কিন্তু যদি নদীর পানি হয় যেখানে ফ্লোয়িং ওয়াটার কন্টিনিউয়াসলি, সেখানে অবশ্য কিছু কিছু সময় সাসপেন্ডেড পার্টিকেলের সাইজ এর থেকেও বড় দেখা যায়, কারণ নদীর পানিতে এই ধরনের ফ্লোয়িং স্ট্রিমে যেহেতু টার্বুলেন্স থাকে, সেই টার্বুলেন্সের কারণে এর থেকেও লার্জার পার্টিকেল গুলো সাসপেন্ডেড কন্ডিশনে থাকতে পারে। তবে টিপিক্যালি আমরা সাসপেন্ডেড পার্টিকেল বলতে এই রেঞ্জের পার্টিকেল গুলো বুঝি। এই রেঞ্জের যে পার্টিকেল গুলো, এগুলো কিন্তু একটু কম্পারেটিভলি বড় সাইজের, যেগুলোকে আমরা যখন ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করে ইজিলি আমাদের যে অর্ডিনারি ফিল্টার গুলো থাকে, ফিল্টার মিডিয়াম গুলো থাকে, সেই মিডিয়ামের মাধ্যমে ইজিলি সেগুলোকে রিমুভ করতে পারি। মানে ফিল্টার মিডিয়ামের পোর সাইজ গুলো এতটাই ছোট থাকে যে এগুলোকে, এই সারফেস গুলোকে উপরে আটকে দিতে পারে বা রিটেইন করতে পারে। আর যদি বেশি হেভিয়ার হয় সেগুলো কিন্তু অনেক সময় সেগুলো পানি যদি আমরা রেখে দেই, গ্র্যাভিটেশনাল সেটেলমেন্টের মাধ্যমে পানি থেকে রিমুভ করা যায়। তো সাসপেন্ডেড ইমপিউরিটিস গুলো পানি থেকে রিমুভ করা বা পানি থেকে ট্রিটমেন্ট করা অনেক সহজ। আমরা ইজিলি ফিল্ট্রেশনের মাধ্যমে বা গ্র্যাভিটেশনাল সেটেলমেন্টের মাধ্যমে পানি থেকে রিমুভ করতে পারি। এটা হচ্ছে এটা সুবিধা যে সাসপেন্ডেড ইমপিউরিটিস যদিও বেশি থাকে কিন্তু এভাবে আমরা রিমুভ করতে পারি। তো এই ধরনের পার্টিকেল গুলো কি কি হতে পারে, যেমন ক্লে, সিল্ট, অ্যালজি, ফাঙ্গি, তারপর হচ্ছে অর্গানিক, ইনঅর্গানিক ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল হতে পারে, মিনারেল কম্পাউন্ড থাকতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। মানে এটা নট নেসেসারিলি কোনো একটা পার্টিকুলার টাইপের, আমরা যে অরিজিন গুলো ডিসকাস করলাম সেগুলোর মধ্যে বিভিন্ন রকমের হতে পারে। ঠিক আছে, এগুলো সাধারণত একটু ম্যাক্রোস্কোপিক, মানে খালি চোখেই দেখা যায়, এবং এই ধরনের পার্টিকেলের কারণে পানিতে টার্বিডিটি ডেভেলপ করে। টার্বিডিটি টার্মটা তো তোমরা দেখেছো, আমরা এর পরেও দেখবো, পরেও পড়বো। টার্বিডিটি হচ্ছে পানিতে যে ঘোলা ভাবটা তৈরি হয়। তো এই ক্লাউডিনেস বা ঘোলা ভাবটা তৈরি হয় সাধারণত সাসপেন্ডেড পার্টিকেলের কারণে। এরপরে যে টাইপ অফ পার্টিকেল সেটাকে বলা হচ্ছে কলয়েডাল পার্টিকেল। কলয়েডাল পার্টিকেলের সাইজ সাসপেন্ডেড পার্টিকেলের থেকে একটু ছোট, কিন্তু ডিজলভ পার্টিকেলের থেকে একটু বড়। ওকে, তো এটা পার্টিকেল সাইজ টিপিক্যালি হয় দেখা যায় 1 ন্যানোমিটার, দ্যাট মিনস 10⁻⁻9 মিটার থেকে 10⁻⁻6 অথবা 1 মাইক্রোমিটার, এই রেঞ্জের পার্টিকেলকে সাধারণত কলয়েডাল পার্টিকেল হিসেবে ডিফাইন করা হয়। তো এই ধরনের পার্টিকেল গুলো আসলে পানির মধ্যে খুব ফাইনলি ডিসপার্স কন্ডিশনে থাকে। এখানে ডিসপারশন মিডিয়ামটা হচ্ছে ওয়াটার, আর ডিসপার্স যে পার্টিকেল গুলো সেগুলোকে আমরা বলছি কলয়েডাল পার্টিকেল। তো ডিসপার্স মানে কি, এখানে সেগুলো কি থাকে, পানির মধ্যে ডিস্ট্রিবিউটেড ভাবে এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এগুলো কিন্তু উপরে সারফেসে চলে আসে না, এগুলো পানির মধ্যে খুব ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে এবং একটা আরেকটা থেকে মোটামুটি একটা সার্টেইন ডিস্টেন্সে সবসময় অবস্থান করে। এটা এমন হয় না যে এগুলো কাছাকাছি চলে আসে, এগুলো দেখা যায় পার্টিকেলগুলো কিন্তু সবসময় স্ক্যাটার্ড হয়ে ডিস্ট্রিবিউটেড হয়ে পানির মধ্যে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অবস্থায় বা ডিসপার্স কন্ডিশনে থাকে। এগুলো অনেক ক্ষেত্রে কিছু কিছু যেগুলো একটু কম্পারেটিভলি লার্জার সাইজের আমরা খালি চোখে দেখতে পাই, বাট মোস্টলি এগুলো খালি চোখে দেখা যায় না। হ্যাঁ, এবং সেগুলোর কারণে পানিতে সাধারণত কিছু কলয়েডাল পার্টিকেলের কারণে কালার এবং টার্বিডিটিও ডেভেলপ করে, কিন্তু মোস্টলি হচ্ছে কালার ডেভেলপ করে পানিতে এই ধরনের কলয়েডাল পার্টিকেলের কারণে। এবং এই ধরনের পার্টিকেল সাইজটা এমন, সেটা যেই ফিল্টার মিডিয়াম গুলো আমরা ইউজ করে থাকি সেই ফিল্টার মিডিয়ামের মাধ্যমে এগুলোকে রিমুভ করা সম্ভব হয় না। তাহলে এটা একটা সমস্যা, যেটা ট্রিটমেন্টটা সাসপেন্ডেড পার্টিকেলের থেকে একটু প্রবলেমেটিক, যেহেতু এটা ফিল্ট্রেশনের মাধ্যমে আমরা রিমুভ করতে পারি না, বা সেটেলমেন্টের মাধ্যমেও গ্র্যাভিটেশনাল সেটেলমেন্টের মাধ্যমে রিমুভ করা সম্ভব হয় না। এখানে আমাদের অল্টারনেটিভ মেকানিজম ইউজ করতে হয় এই পার্টিকেল গুলোকে রিমুভ করার জন্য। তো এই পার্টিকেল গুলো কি স্টেটে থাকে, এই পার্টিকেল গুলোতে সাধারণত এই যে বললাম যে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে এবং একটা থেকে একটা সবসময় একটা কন্টিনিউয়াসলি দূরে দূরে থাকে। এই থাকাটার কারণটা কি, এই পার্টিকেল কিন্তু কখনোই একটা একটা কন্টাক্টে আসে না, মানে কাছাকাছি আসে না। পার্টিকেল সাইজ গুলো কিন্তু কখনোই বড় হয় না, মানে বড় হবে কখনই যখন পার্টিকেল গুলো একটা একটা গায়ে আটকে যাবে বা স্টিক হয়ে যাবে, তখনই তো পার্টিকেল সাইজ বড় হলে আমাদের জন্য ট্রিটমেন্ট করা ইজিয়ার হবে। কিন্তু দেখা যায় যে কলয়েডাল পার্টিকেল গুলো খুবই স্টেবল কন্ডিশনে থাকে এবং সবসময় পার্টিকেল গুলো একটা আরেকটা থেকে নির্দিষ্ট দূরত্বে থাকে। এইটার কারণ হচ্ছে পার্টিকেলের গায়ে সারফেসে একটা নেগেটিভলি স্টেশনারি চার্জ থাকে, এবং এই চার্জের কারণে চারপাশে একটা আয়নিক কনসেন্ট্রেশন তৈরি হয় এবং পার্টিকেল গুলো সবসময় একটা আরেকটা থেকে দূরে বা রিপালশন তৈরি হয়। এবং রিপালশনের কারণে পার্টিকেল গুলো কিন্তু তুমি যতই স্টিয়ারিং করো না কেন, দেখা যাবে যে পার্টিকেল গুলো কিন্তু আবার একটা আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে। সবসময় এই রিপালশনের কারণে, কন্টিনিউয়াসলি স্টেবল রিপালশনের কারণে কলয়েডাল পার্টিকেল গুলো পানিতে এই অবস্থায় থাকে, সেগুলো কখনোই
পার্টিকেল সাইজ ইনক্রিজ করে না, বা সেটাকে আমরা ইজিলি ফিল্ট্রেশন বা সেটেলমেন্টের মাধ্যমে পানি থেকে রিমুভ করতে পারবো না। তো এটা হচ্ছে কলোয়েডাল পার্টিকেল। আর এর থেকে যে ছোট সাইজের পার্টিকেল, আই মিন 1 ন্যানোমিটারের থেকে যে ছোট, সেগুলোকে আমরা বলছি হচ্ছে পানিতে ডিজলভ পার্টিকেল। তো এই ডিজলভ পার্টিকেল গুলো বা ডিজলভ ইম্পিউরিটিস গুলো পানিতে আসতে পারে ডিফারেন্ট রকস বা সয়েলের মধ্য দিয়ে যখন পানিটা পার্কুলেট করে যায় বা তার উপর দিয়ে যখন ফ্লো করে যায়। আমরা জানি যে ওয়াটার হচ্ছে ইউনিভার্সাল সলভেন্ট। তো এগুলোর মধ্যে দিয়ে ফ্লো করার সময় সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কম্পাউন্ড, অর্গানিক এবং ইনঅর্গানিক কম্পাউন্ড ডিজলভ হয়ে সেটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, ইভেন গ্যাসও হতে পারে, সেগুলো পানির মধ্যে ডিজলভ কন্ডিশনে থাকতে পারে, যেগুলো পার্টিকেল সাইজ খুবই ছোট। এই ধরনের পার্টিকেল গুলোকে পানি থেকে রিমুভ করা কিন্তু আরো কঠিন, কারণ যেহেতু পার্টিকেল সাইজ অনেক ছোট, টিপিক্যালি ফিল্ট্রেশন এগুলো তো সম্ভব না, এবং খুব স্পেসিফিক টাইপের ট্রিটমেন্ট করতে হয় যে আমি কোন ডিজলভ কম্পাউন্ডটা রিমুভ করতে চাই, সেভাবে করে করে স্পেসিফিক ভাবে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা করতে হয়। তো এই ধরনের ডিজলভ কম্পাউন্ড থাকলে সেটা পানিতে টেস্ট ডেভেলপ করতে পারে, হার্ডনেস এবং অ্যালকালিনিটি এই ধরনের প্রপার্টিজ ডেভেলপ করতে পারে। এগুলো অর্গানিক কম্পাউন্ডও হতে পারে, ইনঅর্গানিক কম্পাউন্ডও হতে পারে। তো সাধারণত গ্রাউন্ড ওয়াটারে যেই ডিজলভ কম্পাউন্ড গুলো থাকে সেগুলো সাধারণত ইনঅর্গানিক কম্পাউন্ডটা বেশি হয়, কারণ গ্রাউন্ড ওয়াটারে পানিটা যখন মাটির মধ্য দিয়ে পার্কুলেট করে গ্রাউন্ড ওয়াটার যেই লেভেলে থাকে সেই ফরমেশন পর্যন্ত রিচ করে, তখন যেই সয়েলের লেয়ার গুলোর মধ্যে যায় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ইনঅর্গানিক বা মিনারেল কম্পাউন্ড থাকে, সেগুলো পানির সাথে মিশে চলে যায়, সেটার জন্য গ্রাউন্ড ওয়াটারে ইনঅর্গানিক কম্পাউন্ডের পরিমাণ বেশি থাকে। কিন্তু সারফেস ওয়াটারে দেখা যায় যে তুলনামূলকভাবে ডিজলভ যেই ইম্পিউরিটিস থাকে সেখানের মধ্যে অর্গানিক কম্পাউন্ডের কনসেন্ট্রেশনটা বেশি থাকে। এটাকে আমরা সাধারণত পিপিএম এ এক্সপ্রেস করে থাকি, এবং আমরা যখন একটা পানিকে ফিল্টার করি একটা নির্দিষ্ট ফিল্টার পেপারের মধ্যে যে সাইজ আছে, ফিল্ট্রেশনের পরে সেটাকে আমরা ইভাপোরেট করলে রেসিডিউ হিসেবে যে প্রোডাক্টটা থেকে যায় সেখান থেকে আমরা ডিজলভ ইম্পিউরিটিস এর পরিমাণটা ওইভাবে করে বের করতে পারি। তো তিনটা ফর্মে বললাম, একটা হচ্ছে সাসপেন্ডেড যেটা হায়ার সাইজের পার্টিকেল, একটা কলোয়েডাল পার্টিকেল, একটা হচ্ছে ডিজলভ পার্টিকেল। এখন আমরা যদি জাস্ট আমাদের আইডিয়ার জন্য যে কোন ধরনের পার্টিকেল গুলো আসলে ডিজলভ, আমরা যদি পানির মধ্যে সে ধরো যদি লবণ সল্ট মিক্স করি সেটা কোন স্টেটে চলে যাবে, সেটাও তো ইম্পিউরিটিস আসলে, সেটা কিন্তু হবে ডিজলভ। তারপর যদি আমরা পানির মধ্যে সে তুমি যদি ক্লে পার্টিকেল অ্যাড করো, কিছু মাটির গুঁড়ো মানে একদম ফাইন সাইজের, আমরা জানি যে সবচেয়ে ফাইন সাইজের সয়েল পার্টিকেল হচ্ছে ক্লে, সেগুলো যদি মিক্স থাকে সেগুলো কিন্তু পানিতে একটা কালার ডেভেলপ করবে, টাবিলিটি ডেভেলপ করবে, কিন্তু সেগুলো কিন্তু সাসপেন্ডেড পুরোপুরি না, যেহেতু ইউনিফর্মলি পুরোটার মধ্যে ওয়াটার মিডিয়ামের মধ্যে ডিসপার্স কন্ডিশনে থাকবে, তখনই কিন্তু এই ধরনের কালার এবং টাবিলিটি ডেভেলপ করবে। ওই ধরনের পার্টিকেল গুলো হচ্ছে কলোয়েডাল পার্টিকেল। আর সাসপেন্ডেড বলতে যেগুলো পানির উপরে সারফেসে বেশি থাকবে সেই ধরনের পার্টিকেল। এগুলোর মধ্যে সবগুলোর মধ্যেই সাসপেন্ডেড, কলোয়েডাল এবং সলিউশনে যেগুলো থাকে বা ডিজলভ কন্ডিশনে থাকে সেগুলো ইনঅর্গানিকও হতে পারে, অর্গানিকও হতে পারে, লিভিং অর্গানিজম যেগুলো আমরা প্রথমে অরিজিন থেকে দেখলাম, সেই অরিজিন কিন্তু যেমন সাসপেনশনেও কিন্তু 3 ধরনের পার্টিকেলই থাকতে পারে, কলোয়েডাল স্টেটেও 3 ধরনের থাকতে পারে, তবে সলিউশন স্টেটে সাধারণত লিভিং অর্গানিজম থাকে না, সেখানে মোস্টলি থাকে বিভিন্ন ধরনের ইনঅর্গানিক এবং অর্গানিক ম্যাটেরিয়াল। তো লিভিং অর্গানিজম যেগুলো থাকে সেগুলো সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়াগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কলোয়েডাল স্টেটে থাকে, একদম পানির উপরে সারফেসে ভেসে থাকে না, সেগুলো পানির মধ্যে মোটামুটি ডিসপার্স কন্ডিশনেই থাকে। আর অর্গানিক এবং ইনঅর্গানিক সেগুলো 3 কন্ডিশনেই থাকতে পারে ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ম্যাটেরিয়াল, যেমন ইনঅর্গানিক সিল্ট, ক্লে সাসপেনশনে বা কলোয়েডাল পার্টিকেল হিসেবে থাকে, কলোয়েডালে সিলিকা, অ্যালুমিনিয়াম, আয়রন এগুলো থাকে, আর সলিউশনে আদার, ক্যাটায়ন, অন্যান্য কিছু থাকতে পারে। এরপরে যেটা সেটা সোর্সের কন্ডিশন, ইম্পিউরিটিস কন্ডিশনটা এখানে বলা হয়েছে। তো সোর্সের ইম্পিউরিটিস অলরেডি আমরা ডিসকাস করেছি। সারফেস ওয়াটারের ক্ষেত্রে কোনটা বেশি থাকবে, আমরা জানি যেহেতু এটা অ্যাটমসফিয়ারে এক্সপোজ অবস্থায় থাকে, এখানে কিন্তু সাসপেন্ডেড পার্টিকেল বা কলোয়েডাল পার্টিকেল অনেক বেশি থাকবে তুলনামূলকভাবে, এখানে ডিজলভ কম্পাউন্ড গুলো কম থাকে। কিন্তু গ্রাউন্ড ওয়াটারে, যেটা মাটির মধ্য দিয়ে পানিটা পার্কুলেট করে বা ইনফিল্ট্রেট করে তারপর যে রিচার্জ হচ্ছে কন্টিনিউয়াসলি গ্রাউন্ড ওয়াটারটা, সেই জোনে যে পরিমাণ ইম্পিউরিটিস থাকবে সেটার মোস্টলি থাকবে ডিজলভ পার্টিকেল। সেখানে সাসপেন্ডেড তো থাকবেই না, কারণ সাসপেন্ডেড পার্টিকেল গুলো মাটির উপরে সারফেসেই ফিল্টারেড হয়ে যাবে বা রিটেইন করে যাবে, কলোয়েডাল পার্টিকেল আসলে থাকে না। তো এই দুটার মধ্যে সুবিধা হচ্ছে যে এই দুটার মধ্যে গ্রাউন্ড ওয়াটারের মধ্যে যদি আমরা কম্পারেটিভ অ্যানালাইসিস করি, গ্রাউন্ড ওয়াটারে আমরা বললাম যে সাসপেন্ড বা কলোয়েডাল পার্টিকেল থাকছে না, কিন্তু এবং
ডিজলভ পার্টিকেল অনেক বেশি থাকছে, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো ধরনের লিভিং অর্গানিজম থাকবে না। তো লিভিং অর্গানিজম না থাকার কারণে আমরা অনেক ক্ষেত্রে আমরা ডিরেক্টলি ওয়েল কনস্ট্রাক্ট করে, সেটা শ্যালো টিউব ওয়েল হোক, ডিপ ওয়েল হোক, যে ধরনের ওয়েল হোক না কেন, ওয়েল কনস্ট্রাক্ট করে ডিরেক্টলি ওই পানিটাকে ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ব্যবহার করছি। তো ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ব্যবহার করছি এর মানে এই না যে ওটার কোয়ালিটি খুব ভালো, কিন্তু এর মানে এটা কেন করতে পারছি, কারণ ওইখানে আসলে লিভিং অর্গানিজম একদমই থাকে না বললেই চলে। যেহেতু লিভিং অর্গানিজম থাকে না, মানুষের ডিরেক্টলি ডিজিজ কজিং কোনো মাইক্রো অর্গানিজম থাকছে না বা প্যাথোজেন থাকছে না, এই জন্য পানিটাকে আমরা ডিরেক্টলি ব্যবহার করতে পারছি। কিন্তু সারফেস ওয়াটারটাকে যদি আমি ইনটেক করি, সেখানে কিন্তু ব্যাকটেরিয়া বা অন্যান্য ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম থাকার কারণে আমার ওটা ইনটেক করার কারণে সাথে সাথেই কিন্তু আমাদের কোনো ধরনের রিয়েকশন হতে পারে, কিন্তু গ্রাউন্ড ওয়াটারে সেটা হয় না। ব্যাকটেরিয়াল কোয়ালিটিটা গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে খুব ভালো হয়, এই জন্য আমরা অনেক ক্ষেত্রে অন্যান্য কোয়ালিটি খারাপ হওয়া সত্ত্বেও, আমরা অনেক সময় কেমিক্যাল কোয়ালিটি খারাপ হওয়ার সত্ত্বেও আমরা ব্যাকটেরিয়াল কোয়ালিটি ভালো হওয়ার কারণে ডিরেক্টলি গ্রাউন্ড ওয়াটারটা কনজিউম করি, কিন্তু সারফেস ওয়াটারে এটা পসিবল না। বাট তার মানে এই না যে গ্রাউন্ড ওয়াটারটা ভালো, গ্রাউন্ড ওয়াটারকেও কিন্তু আমাদের ট্রিটমেন্ট করতে হবে। গ্রাউন্ড ওয়াটারে অন্যান্য কোয়ালিটি, যেহেতু ডিজলভ ইমপিউরিটিস অনেক বেশি থাকে, তার কেমিক্যাল কোয়ালিটিস গুলো খারাপ হয় সাধারণত। আজকে এই পর্যন্ত শেষ করছি। এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, এইটুকু যেটুকু